কেউ দেউলিয়া হয় না। প্রসেনজিৎ কুমার লিখেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারা বিষয়ক কোনো উপদেষ্টা লাগলে আমারে খবর দিয়েন। হা হা। এত এত উপদেষ্টা ক্যাবিনেটের গহীন গহ্বরে বসে বসে কত কত ডিম পাড়তেছেন আল্লাহ মালুম। বাইরে থেকে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। ডিমের কথায় মনে পড়লো, আপনারা কি সেই ডিমওয়ালার গল্প শুনছেন? ওই যে সে এক ঝুড়ি সিদ্ধ ডিম নিয়ে হাটে যায়, ডিমগুলি একটা গামছা দিয়ে ঢাকা, গামছার উপরে একটু ছোট ডিমের পাশে সাধারণ, মানে বড় বলা যাবে না, সাধারণ মাঝারি একটা ডিম রাখা। হাটের লোকজন ডিম কেনার সময় তুলনামূলক বড় ডিমটাই কিনে, ডিমওয়ালা তখন ঝুড়ি থেকে আরেকটা মাঝারি ডিম বের করে উপরে রাখে। এইভাবে তার বিক্রি বাটা বেশ ভালোই চলে। ও বলতে ভুলে গেছি, ওটা সিদ্ধ ডিম আর কি। এর মধ্যে এক লোক এসে ছোট ডিমটাই কিনতে চাইলো। ডিমওয়ালা তখন জবাব দিল, না ভাই, এই ডিম বেচবো না, এইটা আমার লক্ষ্মী, এইটা আছে বলে বাকি ডিমগুলি বড় লাগে। আপনারা আবার এই গল্পের সাথে জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়ার কোনো সম্পর্ক আনার চেষ্টা করেন না প্লিজ। উনি তো এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? জাতি হিসেবে আমরা কিন্তু ফাটাফাটি। ধরেন আমি দেশের সবচেয়ে নামকরা ডাক্তারের কাছ থেকে কোনো অসুখের ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। বাসায় আমার খালাতো বোন বা মামাতো বোন বা ফুফাতো ভাই বা চাচাতো বোন বলবে, আরে ডাক্তার কিচ্ছু জানে না, এগুলি রাখতো, তুই আমার কথা শোন, এসব কিচ্ছু লাগবে না, 2টা শুকনা মরিচ, 3টা দারচিনি তেলে মুচমুচা করে ভাইজা গরম পানিতে ঘুটা দিয়ে গিলা ফেল। আমি ধরেন মিনমিন করে বলতে গেলাম, কিন্তু ডাক্তার তো বলছে, আরে রাখতো ডাক্তার, ওরা ডাক্তার নাকি, কষায় কষায়। এরকম করে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, মাঠে যারা খেলতেছে তারা ছাড়া আমরা বাকিরা সব কিছু জেনে বসে থাকি। কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল, মানে খালি বাংলাদেশের না, কিন্তু বিশ্বকাপের সময় বা ইউরো কাপের সময় বা ইউরোপিয়ান ফুটবল লিগ চালানোর সময় আপনি দেখবেন কারে কোন পজিশনে খেলানো দরকার ছিল, কে কোন দৌড়টা কেমনি দিল না, কার বেঞ্চে বসে থাকা দরকার ছিল আর কার থাকা দরকার ছিল মাঠে, এটা আমরা সবচেয়ে ভালো জানি। গাড়ি চালানোর সময় দেখবেন সবাই খালি যে স্টিয়ারিংয়ে বসে আছে তারের ডিরেকশন দিতেছে, এদিকে যান, সাইডে কাটেন, বামে যাও। তখন যদি বলেন, ভাই আপনি 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 আয়সা স্টিয়ারিংয়ে বসেন, তখন বলবে, আরে আমি তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেছিলাম। আর এই ক্রিটিসিজমের কনস্ট্রাকশন, এইটা 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 আমরা প্রায় শুনি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে 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 ক্রিটিসিজম দিয়ে কোনো কিছু কনস্ট্রাক্ট করা, বা ক্রিটিসিজমের কনস্ট্রাকশন মানে সমালোচনাকে গঠনমূলক হইতে হবে। এইটা ওই ওই আমলেও অনেক বেশি শুনতাম যে আপনারা সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। মানে যেটা বলতে চাচ্ছি আর কি, যে মোট কথা, যার যা কাজ তিনি ছাড়া, সে ছাড়া, ও ছাড়া আমরা বাকিরা তো সবচেয়ে ভালো জানি। এই যে ধরেন সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে, শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাদুজ্জামান নূর, তার সময় এইরকম হইচই হয় নাই। তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান তো ভাই আপনারা, বা বোঝান তো বোন আপনারা। সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে জনাব নূর সাহেবের কনস্টিটিউশন কি বলেন তো প্রিয় বোন বা ভাই? উত্তর হইতে পারে, উনি ছিলেন বাকের ভাই, আর উনি ছিলেন মির্জা, আর উনি সুদর্শন, আর ভালো অভিনয় করতেন অনেক, আর আর তো এশিয়াটিক, আর আর কি লাগবে বলেন তো? নীলফামারী থেকে আসছে এত সুন্দর লোকটা। মানে যখন কেউ বলে কেন ফারুকী, আমার তখন মনে হয় কেন নূর? ধর্ম, সমাজ, সাহিত্য বা রাজনীতির বিষয়ে আমাদের মানসিক পরিপক্কতা বোঝা যায় কোনো কিছুর আনুষ্ঠানিকতা পার হয়ে মূল সত্যে পৌঁছানোর চেষ্টার মধ্যে। আমরা হুজুগপ্রিয় জাতি বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য মিছিল করি, অথচ আমরাই আবার কারো না কারো ফাঁসির দাবিতে তুলকালাম করি। তিশা একজন অভিনেত্রী, তিনি ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন বলে সেই মানুষটা হইয়া যান নাই। 2013 সালে শাহবাগ আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে যখন আস্তিক নাস্তিক ভেদাভেদ চরম রূপ নিচ্ছে, সে সময় ফারুকের টেলিভিশন ক্ষতের উপর মলমের কাজ করেছে। আসাদুজ্জামান নূরের আলাপের জের ধরেই বলি, আমরা তার সাথে নাটকের যে চরিত্রগুলি সবচেয়ে বেশি রিলেট করি, বাকের ভাই, ছোট মির্জা, অথবা এইসব দিন রাতের রফিক, এইসব চরিত্রের রচয়িতার নাম হুমায়ুন আহমেদ। 13 নভেম্বর তার 76তম জন্মদিন গেল। জনাব নূর অভিনীত তার লেখা একটা নাটকের কথা বলি। তার আগে ছোট করে বলে রাখি, অনেক সময় আমরা মঞ্চের উপরের মানুষটাকে দেখতে উইংসে থাকা মানুষের কথা ভুলে যাই। যেমন উচিত কথার টিমে আমি ছাড়াও আরও অনেকেই আছেন, যেমন স্ক্রিপ্ট লিখেছেন লুনা রুশদি, ক্যামেরায় আছেন তাহমিদ, প্রযোজনা করছেন আশিস, শাহিন, এক্সিকিউটিভ প্রযোজনায় আছেন রুহিন, আনুবা, শাহিন ভাই আছেন সবার সাথে, আরও 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 বহু লোক আছে। তা তো এইটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু এটা তো আসলে মনে রাখা উচিত। যাই হোক, বলছিলাম হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প নিম ফুলের কথা।
পরে গল্পটা নিয়ে একটা নাটক হয়েছিল যেখানে আসিফুজ্জামান নূর অভিনয় করেন। গ্রামে এক ডাকাত ধরা পড়েছে, তার ছেলে সহ। তাকে বেঁধে রাখা হয়েছে, তার শাস্তি ঠিক করা হয়েছে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলা। সারা গ্রামে এই নিয়ে হইচই যেন উৎসব। বিশাল হাঁড়িতে রান্না হচ্ছে, মান্যগণ্যরা এসেছেন চেয়ারম্যানের বাড়িতে ডাকাতের উচিত শাস্তির ব্যবস্থা করতে। একটা অন্যায়ের সাজা নিজের হাতে তুলে নিতে গিয়ে আমাদের পরিচিত মানুষেরাই কতটা নৃশংস হয়ে উঠতে পারে তার বর্ণনা আছে এই গল্পে। শেষ পর্যন্ত অসহায় সেই ডাকাতকে ওই নির্মমতার হাত থেকে রক্ষা করে এক মমতাময় কিশোরী। হুমায়ুন আহমেদ বারে বারে আস্থা আনতে চেয়েছেন মানবিকতা, ভালোবাসা, সহমর্মিতার প্রতি। কয়েক সপ্তাহ আগে অসহায় তোফাজ্জলে করুণ মৃত্যুর বিবরণ দেখতে দেখতে, কিংবা কখনো পকেটমার, কখনো গরুচোর, কখনো ডাকাত, কখনো শিশু অপহরণকারী সন্দেহে গণপুটিনিতে অহরহ যে মানুষের মৃত্যুর খবর পড়ি, তখন মনে হয় যে এই যে আমরা এত কিছু পড়ি, এত কিছু দেখি, তাকে শুধু দুই মলাটে আর টিভি স্ক্রিনে বন্দি রাখার জন্য আমাদের আচরণে কেন তার ছায়া পড়ে না? মানে এই যে আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে, এটা কেন মনে হয়? ওই আরেকজন যত খারাপ লোক হোক, যত বিরাট অপরাধ করুক, আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলব? আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলবে। এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসব করছে না, আমাদের মতোই দেখতে তারা, আমার আপনার মতো। এমনকি আমি বা আপনিও হতে পারি সেরকম পরিস্থিতিতে মবের অংশ হলে, বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে। আমরাই তো অংশ নেই, তাই না? আমরাই মরি, আমরাই মারি। কে যেন বলছিল আমাদের সবার মধ্যেই একটা করে হাসিনা লুকিয়ে আছে। খুব কি ভুল বলেছে? আমরা সারা দুনিয়াকে আয়না ভাবতে চাই যেখানে শুধু নিজের চেহারা দেখা যাবে, নিজের থেকে অন্যরকম, নিজের মতের সাথে অমিলের কোনো কিছুই আমরা দেখতে পারি না, শুনতে পারি না। তালাল আসাদ একবার টলারেন্সের কথা বলতে গিয়ে বলছিলেন যে যে কথার সাথে, যে মতবাদের সাথে আমরা সহমত, সেইটা শুনতে চাওয়ার মধ্যে কোনো টলারেন্স নাই। বরং আমাদের সহ্য শক্তি তখন পরীক্ষিত হয় যখন ভিন্ন মতের মানুষের কথাও আমরা শুনি। একটা গণতান্ত্রিক দেশে আরেকজনের সহ্য করার মতন মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে। কবি জসিমউদ্দিনের তারাবি কবিতাটা মনে আছে তো? গৈজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়ায়েছে মোর ধান, ইচ্ছা করিছে থাপ্পড় মারি ধরি তার দুটো কান, তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজিকে হবে, আল্লাহর ঘরে ছোটোখাটো কথা কে বা মনে রাখে কবে। 10ই নভেম্বর গণতন্ত্র দিবসকে সামনে রেখে আবার আবির্ভূত হইলেন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা। গণতন্ত্র কায়েমের জন্য তার এইবারের স্যাক্রিফাইসটা কিন্তু দেখতে হবে আমাদের। এই বিষয়ে তার কাছে সাপে ভেঙে কোনো ভেদাভেদ নাই। যাকে দরকার, যখন দরকার চুমু খাইতে রাজি, কোলে নিয়ে নাচানাচি করতে রাজি। যে জাতির পিতার মূর্তির চোটে তিল ধারণের জায়গা ছিল না সমস্ত বাংলাদেশে, তারে এক ফুয়ে উড়িয়ে দিয়ে সেখানে প্রতিস্থাপিত হলেন মহামতি ডোনাল্ড ট্রাম্প। এখন তার ফোন কল এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সিরি হোক, আর যা হোক, আপার কণ্ঠনিঃসৃত বাণী শোনার জন্য চাতকের মতো উন্মুখ প্রতীক্ষায় থাকা আসলে নাকি? আই ডোন্ট নো। উন্মুখ প্রতীক্ষায় থাকা তার এতিম দলের কাছে নাই আপার চেয়ে এআই আপা ভালো। তারা ঠিকই ট্রাম্পের ছবি বক্ষে ধারণ করে 0 পয়েন্টে কর্মসূচি পালন করতে গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে ফিরেছে। কিন্তু সখী, গণতন্ত্র কারে কয়? অরুন্ধতী রয় একবার তার এক বক্তৃতায় ছোটবেলার কথা বলতেছিলেন। তার এক স্যারের বাড়িতে গাজরের ক্ষেত ছিল, সেখান থেকে বন্ধুরা মিলে গাজর চুরি করছিলেন। তো স্যার যাতে টের না পান সেজন্য গাজর খেয়ে উপরে গাছটুকু একইভাবে আবার মাটিতে পুঁতে রেখে চলে এসেছিলেন। এরপরেও কয়েকদিন তাদের সেই স্যার গাজরের খেতে পানি দিয়ে গেছেন, কিছুতেই বুঝতে পারছিলেন না গাছগুলি মারা যাচ্ছে কেন। এই ঘটনা বলতে বলতেই তিনি বলছিলেন, মাঝে মাঝে আমার মনে হয় এরকমই কিছু একটা হচ্ছে এখন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গণতন্ত্র কায়েম করার কথা, সংবাদ মাধ্যম, আদালত, সংসদ সব কিছুই ফাঁপা করে ফেলা হয়েছে ভেতর থেকে। আমরা তবুও ভোট দিয়ে যাই, আশা করে যাই, কিন্তু আরও বেশি করে আশা হতে থাকি। তার লিসনিং টু গ্রাসহপার্স ফিল্ড নোটস অন ডেমোক্রেসি বইতে তিনি লিখেছিলেন, মৃত্যুর পরেও জীবন রয়েছে কি না, এই তর্কের সাথে কি আমরা আরেকটা তর্ক যোগ করতে পারি? গণতন্ত্রের পরেও কি রয়েছে আরেকটা জীবন? কীরকম জীবন হবে সেটা? মানে গণতন্ত্র বলতে আমি গণতান্ত্রিক আদর্শ বোঝাচ্ছি না, বলছি এর ব্যবহারিক মডেল নিয়ে। তবে ব্যবহারিক মডেল নিয়ে কথা বলার আগে আমি একটু অন্য কথা বলি। আপনারা কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা? মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন। আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর 10 জন মানুষের মতোই মানুষ হব। আমাকে লাইনে দাঁড়িয়ে এই রেশনটা সংগ্রহ করতে হবে, অথবা সিনেমার টিকে আমাকে খেলার মাঠে ঢুকতে হলে লাইন অনুসরণ করতে হবে, আমাকে চাকরি পেতে হলে 2 লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আমি কোনো স্পেশাল লোক না, আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম, ঘটনাটা এরকম না। আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে, ব্যাপারটা এরকম না। আমরা গণতন্ত্র মানলে আমাদের মানতে হবে যে আমরা যারা গণ আছি
উনি প্রধানমন্ত্রী হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা যেই হোক, তিনি আর আমি জনাব আব্দুল কুদ্দুস সবার অধিকার সমান। এইটাই হচ্ছে গণতন্ত্র। ব্যবহারিক মডেলের কথা বলতেছিলাম। এখন আসল প্রশ্নটা হচ্ছে এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি? আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য। আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আরেকটু খারাপ পজিশনে দেখতে পারার জন্য। মানে গণতন্ত্র মানে আমাদের কাছে আমরা যে বেশি সমান। অরওয়েল বলছিল না, সামবডি ইজ মোর ইকুয়াল। আমরা গণতন্ত্রের ক্ষেত্রে আমরা নিজেরাই দেখি যে আমরা মোর 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 ইকুয়াল। এইটা যতদিন পর্যন্ত আমরা দেখব ততদিন গণতন্ত্রকে আসা সম্ভব। আমরা যতক্ষণ পর্যন্ত উই আর দে করতে থাকবো ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসা সম্ভব। এখন আসল প্রশ্নটার মধ্যে আসেন যে গণতন্ত্রের কি অবস্থা আমরা করেছি, কিসে পরিণত করেছি, গণতন্ত্রের ব্যবহার ফুরানোর পর কি হবে যখন এর ভেতরটা ঝাঁঝরা হতে হতে অর্থহীন হয়ে পড়বে আর এর সমস্ত সংগঠনগুলি রূপ বদলে ভয়ঙ্কর হয়ে পড়বে। কি পরিণাম ডেকে আনবে গণতন্ত্র আর মুক্তবাজারের দ্রবণে রূপান্তরিত হওয়া এই লুটেরা অবয়ব, যার কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ মুনাফা আদায়ের ধারণ। এই প্রক্রিয়া কি উল্টে দেওয়া সম্ভব, আবার আগের মতন হওয়া সম্ভব? বলছিলেন অরুন্ধতী রায়। আমি ব্যাপারটাকে দেখি, দেখেন, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাইলে আমার যে ভাই আজকে কোনো অপরাধ করে থানায় ধরা পড়ল তাকে ছেড়ে দেওয়ার জন্য, তার উপর যাতে কোনো আইনি প্রভাব না আসে, মানে সেইটার জন্য আমি একটা এমপি সাহেবকে ফোন করে বলবো যে আপনি ফোন করেন, তাকে ছেড়ে দিতে বলেন। বিকজ আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামায়াত করি, জাতীয় পার্টি করি, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি। আপনার মনে রাখতে হবে যখন এটার মধ্যে গণতন্ত্র আসবে তখন কিন্তু এইটা আর সম্ভব হবে না। আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি আমার ক্ষমতা, মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম, সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে। বগুড়ায় কোনো স্টেডিয়াম থাকবে না, এইটাকে যদি আমরা গণতন্ত্র মনে করি, আপনারা কিন্তু মানে আবারও একই চক্করে পড়তে যাচ্ছে। কিছুদিন আগে মানে সাংবাদিক মনোজ দে তার ফেসবুক স্ট্যাটাসে দুঃখ করে বলেছিলেন উপমহাদেশের রাষ্ট্র শাসন কাঠামোতে ন্যায়বোধ নাই, যা আছে সেটা হলো জবরদস্তি। এখানে নাগরিক নাই, আছে ধর্ম রাজনীতিতে বিশ্বাসী গোত্র সমাজ। আজকে তারিখ 15 নভেম্বর 2024, হাসিনা পালানোর 100 দিন। মাত্র একদিন আগে মারা গেলেন আবদুল্লাহ, তিনি গুলি খেয়েছিলেন মাথায় 5 আগস্ট। 100 দিন আগের ক্ষত আমরা এখনও বহন করে চলেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ, দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের ক্ষতটাও বাড়ছে। শহীদ সৈকতের বড় বোন সাবরিনা শ্রাবন্তী কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেই দিনই প্রখর রোদ ওঠে আম্মু আমারে মনে করায় দেয় ভাইয়ের রক্তমাখা কাপড়গুলি রোদে দিতে হবে। আমিও বাধ্য বের মতো রোদে দিয়ে আসি, অনেক গন্ধ আসে কাপড়গুলো থেকে, গা গুলানো গন্ধ। তারপরও নিজ হাতে ধরে মেলে দিয়ে আসি, সেগুলো এত আপন লাগে, গা গুলানো গন্ধটা মনে হয় থাক আমার ভাইয়েরই তো রক্ত। এমন দিন আসবে জীবনে কখনো ভেবেছিলাম? সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, শুধু কাজ আর কাজ। কি কাজ? আগামাতা তো কিছুই বুঝি না, সারাক্ষণ খালি সংস্কার করতেছে। এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই, আমরা কি গণতন্ত্র চাই, তার মানেটা কি বুঝি। যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর যার মুল্লুক তার নিয়মে দেশ চলতেছে। গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের? সবসময় তককে তকে থাকি কোন রাস্তায় পাশের লোকটারে ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি। আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, সেটা তো আর এমনি এমনি না। অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের। একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে। সেটা সংবিধান সংস্কার আসবে না। কারো কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে, তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরও মোটা করেন, আরও পোক্ত করেন। কারো মাথায় ফিক্কা মেরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে, আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না। এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখ হাসিনা অনেক বড় স্বৈরাচার হয়ে উঠতেন না। ব্যাপারটা কি এরকম? খালি একটা সংবিধানের জন্য তিনি এরকম হয়ে গেছেন? প্রায়োরিটি বুঝতে শিখেন হে উপদেষ্টা কুল। আর কত পুতুল নাচ নাচবেন? এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হলো, কি লাভ হলো তাতে? 5 বছর, মুনতাহা বয়স 5 বছর ছিল, বাঁচাইতে পারছেন তারা? এটার একটা সুরাহা করতে পারছেন? ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে হাত কাটা মাথা কাটা যে তরুণীর লাশ পাওয়া গেছে, এরকম নৃশংসই কি ছিলাম আমরা? প্রথমে সবার ধারণা ছিল লাশটা হয়তো কোনো ছাত্রীর, পরে যখন জানা গেল একজন গার্মেন্ট কর্মীর লাশ, তখন আমাদের হাহাকার থেমে গেল। মানে আমরা তো মোর ইকুয়াল, তাই না? মোর ইকুয়াল। আমরা কেন গরিব মানুষের শ্রমিকের মৃত্যু নিয়ে উদাসীন? আমরা বরং
লুনা রুশদি প্রশ্ন করতেছে না আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে উদাসীন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে ভাববো? কোনোদিন ভাবছি? যেইটা আমাদের গায়ের উপর আইসা না পড়ে সেটাতে আমরা থাকি? আমরা চিন্তা করি এটা নিয়ে? করছি কোনো সময়? জানি না। ঢাকার সাভারের আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন চম্পা খাতুন। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় 23 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত হন চম্পা। চিকিৎসাধীন অবস্থায় 27 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পুলিশ যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল মানুষের উপর, এখনও একই ঘটনা আবার ঘটল। কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন। বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য কূটাভাস। ডিফেক্টো নেতার হাসি থেকে থেকে বীত স্পৃহ করছে আমাদের। আমরা ভাবছি এগোতে হবে, হাহাকারই আমাদের প্রধান জ্বালানি। একদম ফাটা পোস্টার নিকলা হিরোর মতো করে এবার ডিফেক্টো থেকে সত্যিকারের নেতা হয়ে দেখান দেখি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে, কেউ আর চুরিচামারি করবে না, কাজে ফাঁকি দিবে না, অন্যের ঘাড় মোটকাবে না। কিন্তু আমাদেরকে তো গুপি গায়েন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই। দিছে নাকি বর? দেয় নাই তো। আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না। প্রতিটা পদক্ষেপ নিতে হয়, প্রতিটা সিঁড়ি উঠতে হয়। যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা 1 বছরে তো দূরের কথা, 1 প্রজন্ম শেষ হবে না। কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার। সেটা কি এত সহজ? কিন্তু এইটাও বলবো যে ইউনূস সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম। ওবামার আমলে ডেমোক্রেট আর রিপাবলিকানদের নিয়ে একটা জোক আছে। এক মহিলা হট এয়ার এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারায়। তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকায় একজন লোক বসে আছে। সে চিৎকার করে জানতে চাইল, ও ভাই শুনছেন? ও ভাই শুনতেছেন? আমি তো আমার দোস্তে বলছিলাম 1 ঘন্টার মধ্যে দেখা করব, কিন্তু এখন তো বুঝতেই পারছি না যে আমি কই আছি। লোকটার সাথে জিপিএস ছিল, মানে সেখানে এসে দেখে টেকে বলল, আপনি আছেন একটা হট এয়ার বেলুনে, মাটি থেকে 30 ফুট উপরে আর সমুদ্র তল থেকে 2346 ফিট উপরে। আপনি আছেন 31 ডিগ্রিতে, যা উত্তর ল্যাটিচিউড থেকে 14.7 ডিগ্রিতে আর পশ্চিম ল্যাটিচিউড থেকে 49.9 ডিগ্রিতে। মহিলা জানতে চাইলো, আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট? হ্যাঁ। তো কেমনি বুঝলেন বলেন তো? মহিলা উত্তরে বললো, আপনি যা কিছু আমাকে বললেন ওইসব টেকনিক্যালি ঠিক হলেও এই তথ্য দিয়ে আমি কি করব জানি না, আর সত্যি কথা হলো এতে আমার কোনো সাহায্য হয় নাই। এবার লোকটা হেসে জবাব দিল, আপনি নিশ্চয়ই রিপাবলিকান। ওমা, এটাই বা কীভাবে বুঝলেন? আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না, এক গাদা গরম বাতাসের উপরে উপরে উঠে আছেন। এমন এক প্রমিস করেছেন যে এটা কীভাবে রাখবেন সেটা জানেন না, আর আপনি আশা করেন আমি আপনার সমস্যার সমাধান করে দেব। আমাদের দেখা হওয়ার সময় যে অবস্থায় ছিলেন এখন আপনি ঠিক অবস্থায় আছেন, কিন্তু হঠাৎ সব আমার দোষ হয়ে গেল। একটু কি মিলল? আরও হাজার হাজার প্রশ্ন আমাদের মনে কিলবিল করছে। যেমন 25শে আগস্ট গাজী টাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। বিবিসি বলছে 184 জন নিখোঁজ, তারা নাকি লুটপাট করতে গিয়ে পুড়ে মরেছে, কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন? কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল? সেনাবাহিনী না তো? অথবা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি 71-এ জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই, তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন, আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা। এরকম আরও বহু চিন্তা নিয়ে বা চিন্তার বুদবুদ নিয়ে বা প্রায় চিন্তা নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ